তফসিল ঘোষণার একদিন পরই আজ শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণায় গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল থেকে তাকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সারা দিনের এই ঘটনাবলী নিয়ে এই ইস্যুটি আজ সারাদিন সঙ্গে থেকে কভার করেছেন বাংলা নিউজের সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার হুমায়ুন কবির মাসুদ। আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ। মাসুদ, আজকের ঘটনাটি তো আপনি শুরু থেকেই কভার করেছেন। কখন এই ঘটনাটি ঘটেছে এবং কিভাবে ঘটেছে, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? জি, আপনি যেমনটি আসলে কিছুক্ষণ আগে বললেন যে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি আসলে হামলার শিকার হয়েছেন। আসলে ঠিক এমনই আমরা ইতিমধ্যেই যেটি দেখেছি যে সকালবেলায় নির্বাচনী প্রচারণায় একসঙ্গে নির্বাচনী যে প্রচারণার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে দুইজন তারা সরাসরি আজকের কিলিং মিশনের সঙ্গে যুক্ত হয়েছে। কিলিং মিশন এই কারণেই বলবো, আপনি জানেন যে তাকে যেভাবে গুলি করা হয়েছে এটি নিশ্চিতভাবে বলা যায় তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে। আজকে দুপুর 2:18 জুমার নামাজ পরবর্তী সময় সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে তাকে গুলি করা হয়। আর এর মধ্যে আমরা বেশ কয়েকটি ছবি দেখেছি, যেটি মতিঝিল ওয়াবদা মোড়ের ছবি, যেখানে নির্বাচনী প্রচারণা ঠিক কাছাকাছি আমি আর আপনি যে দূরত্বে আছি এমন দূরত্বেই তারা দুইজন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন আসন্ন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে। কিন্তু দুপুরের দিকে ঠিক রিক্সা করে যখন ওসমান হাদি সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন, ঠিক সেই সময় পানি ট্যাঙ্কি মোড়ে, আমরা যেটি জানি যে পানি ট্যাঙ্কি মোড়ের ঠিক কিছুটা দূরে 300 মিটার দূরেই ওসমান হাদি যখন রিক্সা নিয়ে পার হচ্ছিলেন, ঠিক সে সময় কিন্তু তারা অতর্কিতভাবে গুলি চালিয়ে পেছনে যিনি চাদর বেষ্টিত ছিলেন, চোখে কালো চশমা ছিল, কালো পাঞ্জাবি পরা ছিল, তিনি কিন্তু গুলি করে বেরিয়ে যান। অর্থাৎ বলা যায় যে তাকে হত্যার যে উদ্দেশ্য সেটি কিন্তু নিশ্চিত। এবং আপনি কিছুক্ষণ আগে যেটি বলছিলেন যে নির্বাচন গতকালকে তফসিলের পর আজকের যে ঘটনা, এটি নিয়ে কিন্তু সারা দেশব্যাপী আলোচনা সৃষ্টি হয়েছে। মাসুদ, আমরা দেখছিলাম যে তার পেছন থেকে একেবারে মোটর বাইকে করে একজন তার একদম অত্যন্ত কাছ থেকে তাকে গুলি করেছে। তার গুলি ঠিক কোন জায়গায় লেগেছে এবং ডাক্তাররা এই গুলির ব্যাপারে কি বলেছেন এখন পর্যন্ত? গুলি কি আমরা যতদূর জেনেছি গণমাধ্যমে যে তার মাথায় গুলি লেগেছে, গুলিটা কি বের করা সম্ভব হয়েছে কিনা? সর্বশেষ ডাক্তারি ভাষায় যদি আপনার কাছে জানতে চাই যে তার অবস্থা কেমন। চিকিৎসকদের ভাষায় আজকে 7টা কিছুক্ষণ আগে এভার কেয়ার হাসপাতালে তাকে আনা হয়েছে। এর আগে তার ইপিআর যে একটি টেস্ট আছে, সেই টেস্ট নিশ্চিত হওয়ার পর, পজিটিভ আসার পরেই কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে এভার কেয়ার হাসপাতাল খুব দ্রুততম সময়ের মধ্যেই, অনেকটা বলা যায় রোড ফাঁকা করে তাকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছে। এছাড়া তো আপনি যেটি বলছেন যে তার গুলিটা ঠিক মাথা থেকে কয়েক ইঞ্চি উপরেই লেগেছে, যেটি আসলে মানে আমরা যদি বলি যে একেবারে চোখের পাশে যে চিপ যেটাকে বলে আর কি, হ্যাঁ ঠিক এমনটাই আসলে। ঠিক এই জায়গায় গুলি লাগার ফলে তার যে এখন জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ, অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা মাহিন সরকার, তিনি একদম শুরুতে, আমরা আসলে এই সংবাদটি 2:18 ঘটলো, আমরা 3টার দিকে সংবাদ পাই যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এরপরে কিন্তু আমরা ঢাকা মেডিকেলে ছুটে গিয়েছি। সেখানে গিয়ে আমরা যেটি জানতে পেরেছি, বিভিন্ন সূত্র তার সঙ্গে যারা ছিল এবং তার যে সহকর্মীরা আছে, যাদের সঙ্গে তিনি রাজনীতি করেন, তারা যেটি বলছেন যে হঠাৎ করেই বিকট শব্দের ফলে মানুষজন জড়ো হয়। এরপরে জানা যায় ওসমান হাদি এবং তার যে গুলি সেটি কিন্তু মাথার ঠিক, আমি কিছুক্ষণ আগে যেটা বলছি, মাথার 1 থেকে 1.5 ইঞ্চি উপরেই লেগেছে। গুলিটি এখন পর্যন্ত বের করা গেছে কিনা সেটি নিশ্চিতভাবে বলা না গেল। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন এভার কেয়ার হাসপাতালে এনেই তার যেই অন্যান্য চিকিৎসাগুলো আছে, গুলি ভেতরে যদি থাকে সেটি বের করার চেষ্টা করা হবে। এছাড়া তিনি এখন অনেকটাই সংকটাপন্ন মুহূর্তে কাটাচ্ছেন। তাছাড়া প্রত্যেকে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন। তিনি অনেকে বলা যায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণ আমরা যেটি বলি, সেটি কিন্তু তিনি পার করছেন। মাসুদ, তাকে যখন সেই বিজয়নগর এলাকা থেকে যখন ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো, সেখানে আসলে কি তাকে এমার্জেন্সি থেকে সেখানে আইসিইউতে নেওয়া হয়েছিল কিনা, কিংবা তাকে দেখতে কোন কোন পর্যায়ের নেতারা এসেছেন, তারা কি বলেছেন? আপনাকে একটি বিষয় বলে রাখি, ওসমান হাদি ঢাকা 8 আসন থেকে নির্বাচন করবে। যে আসনের বিপরীতে প্রার্থী রয়েছে বিএনপির মির্জা আব্বাস, তিনি সেখানে গিয়েছিলেন এবং দীর্ঘ সময় ভেতর অবস্থান করে তার যে শারীরিক অবস্থার খোঁজ খবর, চিকিৎসকদের সঙ্গে পরামর্শ, এছাড়াও সেখানে বিএনপি, ছাত্রদল, জামাত ইসলামী, শিবির, বৈষম্য বিরোধী আন্দোলন, এনসিপির নেতাকর্মীরা, প্রায় প্রত্যেকটি দলের নেতাকর্মী, আমরা জুনায়েদ সাকিকেও দেখেছি, আমরা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকেও দেখেছি। বলা যায় যে প্রায় প্রত্যেকটি সংগঠনের নেতাকর্মী, শুধুমাত্র নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ব্যতীত বলা যায় যে প্রায় প্রত্যেকটি সংগঠনের নেতাকর্মী সেখানে গিয়েছেন এবং তার যে শারীরিক অবস্থা সেটি খোঁজ খবর নিয়েছেন। এছাড়া তার যে বর্তমান অবস্থা, সেই অবস্থায় প্রত্যেকেই একটি বিষয় বলেছেন, গণমাধ্যমের সঙ্গে আমরা কথা বলেছে
তারা কথা বলেছেন, যেটি বলেছেন যে সৃষ্টিকর্তার কাছে তার জন্য আকুল আবেদন চেয়েছেন। তার মানে ধরে নেওয়া যায় যে এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি অনেকটা। আমি যদি একটু বলি যে এই ওসমান হাদি কিন্তু জুলাইয়ের যে গণ অভ্যুত্থান 2024-এর জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের একেবারে সামনে সারিতে ছিলেন এবং তার পরবর্তী সময়ে তাকে কিন্তু আমরা সবসময় দেখি যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে কণ্ঠস্বর, সেই হিসাবেই কিন্তু তাকে অভিহিত করা হয় এবং বিভিন্ন সময় তিনি এই যে বন্ধুর বেশে প্রভুর আচরণ করা যে আমাদের প্রতিবেশী দেশটি রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু নানা ধরনের কথা বলেন। তো এই ইস্যুগুলো নিয়ে তার দলীয় নেতাকর্মী কিংবা রাজনৈতিক অঙ্গনে কোনো আলোচনা হচ্ছে কিনা? আপনি একদম খুবই সত্য কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন যে ওসমান হাদি জুলাই আগস্ট আন্দোলনের যেই ভূমিকা সেটি কিন্তু প্রায় প্রত্যেকটি দলই স্বীকার করে এবং ভারতীয় আধিপত্যবাদ যেটি সেটি কিন্তু তিনি শুধু জুলাই আগস্ট নয়, এর আগে থেকে আসলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। আমরা যদি একদম খোলাসা করেই বলি, সে ভারতের তিস্তা নদীর ঠেকাতে, তিস্তা নদীর পানি বাংলাদেশে আসার ক্ষেত্রে যেই শাহবাগে আন্দোলন, পাশাপাশি গণমাধ্যমে কথা বলা, পাশাপাশি তাদের সোশ্যাল মিডিয়া, তিনি যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটি ব্যবহার করেন সেখানে কিন্তু তিনি প্রতিনিয়তই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। পাশাপাশি বর্তমানে দেশের যে পরিস্থিতি, সেই দেশের পরিস্থিতিতে তিনি সবসময় কথা বলে যাচ্ছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে কথা বলেছেন, তিনি বলেছেন দেশ আমার দেশকে আমার করে সাজাতে হবে। ঠিক তিনি আসলে যে তার রাজনৈতিক কোনো দল না থাকলেও তিনি কিন্তু এককভাবে বা স্বতন্ত্রভাবে নির্বাচন করার কথা রয়েছে ঢাকা ৮ আসন থেকে এবং তিনি তার যে নিজের মতাদর্শ, সেই মতাদর্শ অনুযায়ী সবার আগে বাংলাদেশ এমন চিন্তা ভাবনা নিয়ে কিন্তু তিনি সবসময় চলেছেন। আজকে যেটি ঘটেছে সেটি অনেকটা আমরা বলতে পারি একটি কিলিং মিশন। তাকে হত্যা করার উদ্দেশ্যে তিনি সকাল 8টা থেকে মূলত মতিঝিল ওয়াবদা মোড়ে সেখানে তিনি নির্বাচনী প্রচার করেছেন এবং বেশ কয়েক ঘন্টা তিনি প্রচারণা করেছেন। এরপর তার যে সহকর্মীরা আছেন তাদেরকে জানিয়েছিলেন যে দুপুরের নামাজ পড়ে তারা সকলে মিলে সোহরাওয়ার্দী উদ্যানে খাবার খাবেন, দুপুরের খাবার খাবেন। সেটা কিন্তু হয়ে ওঠেনি, তিনি রিক্সাতেই আসলে আক্রমণের শিকার হয়েছেন এবং অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে এসেছেন। আমরা যদি জেনে থাকি যে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে যারা এই ঘাতক, যারা এই হামলাকারী, তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়েছে। তেমনি আমরা দেখেছি যে একটি প্রোগ্রামে, দেশগড়ি প্রোগ্রামে, বিএনপির দেশগড়ি প্রোগ্রামে তারেক রহমান বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যেও কিন্তু তিনি ওসমান হাদির বিষয়টি নিয়ে কথা বলেছেন, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন যে অপরাধীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমি যদি আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কেমন, এই অপরাধীকে চিহ্নিত করা গেছে কিনা, বা এই বিষয়টির অগ্রগতি কত দূর হয়েছে, প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? প্রশাসনের তৎপরতা, আপনি যেমনটি বলছেন যে প্রশাসনের তৎপরতার কথা বললে, ঢাকা মেডিকেল কলেজে তার যে আজকের ঘটনা, সেই ঘটনার কিছুক্ষণ পরে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়। মূলত নেতাকর্মীরা সেখানে যাচ্ছিলেন। এছাড়াও আপনি বলছেন যে তারেক রহমানের পাশাপাশি আমি আজকে আবিদের একটি বক্তব্য রাখতে কোট আনকোট বলতে চাই। তিনি বলেছেন যে যিনি এই ঘটনার সঙ্গে যুক্ত, তিনি যদি মাটির নিচেও থাকে তবুও সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যেমনটি বলেছে, জামাতের পক্ষ থেকেও ঠিক একই বিষয় বলা হয়েছে। হ্যাঁ, জামায়াতের আমির গিয়েছিলেন দেখতে, তিনি কি বলেছেন? তিনি যেটি বলেছেন যে এই হত্যাকাণ্ড, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে অবশ্যই এই আইনের আওতায় আনতে হবে, পাশাপাশি সকলকে সোচ্চার থাকারও আহ্বান জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস, এছাড়াও ছাত্রদলের, আপনি যেমন কিছুক্ষণ আগে বললেন যে দেশগড়ি প্রোগ্রাম চলছে, সেখান থেকে কিন্তু তারেক রহমানের নির্দেশেই ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তারা সেখানে ছুটে যান এবং সেখানে গিয়ে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আমি নিজেও সেখানে ছিলাম। তিনি যেটি বলেছেন যে এই ঘটনার সঙ্গে ফ্যাসিবাদী যে শক্তি আওয়ামী লীগ তারা যুক্ত আছে এমনটি তারা জানতে পেরেছেন এবং আইন শৃঙ্খলা তৎপরতার বিষয়টি যেটি বলি যে ঘটনাস্থলে ইতিমধ্যেই ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি, র্যাব, পুলিশ সহ গোয়েন্দা সংস্থা যারা আছে প্রায় প্রত্যেকটি ইউনিটই কিন্তু কাজ করছে। অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানেও বলা হয়েছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং আইনের আওতায় আনতে হবে এবং এই ধরনের ঘটনার সঙ্গে স্বৈরাচারী কারো, বিশেষ করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো যোগাযোগ আছে কিনা সেটিও তারা খতিয়ে দেখছেন। মাসুদ, আমরা আরেকটি, আপনি যেহেতু বলছিলেন যে এই চক্র, মানে এই যে ঘটনাটা, এই ঘটনার পেছনে আওয়ামী ফ্যাসিবাদের যে যারা দোষর রয়েছেন বা যারা রয়েছেন তাদের একটি হাত থাকতে পারে। আমরা যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা এমন অনেক কিছু দেখছি যেগুলো আগে থেকে এই ধরনের, কিংবা অনেকে বলছেন যে মিষ্টি বিতরণ করবেন যারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত।
তো এই বিষয়টি নিয়ে সন্দেহের তীর তো আওয়ামী লীগের দিকে যাচ্ছে, সে বিষয়ে আপনার মন্তব্য কি? অনেকটাই, কেননা আমি যদি নির্বাচনের কথা বলি, যে ঢাকা ৮ আসনে ওসমান হাদি সহ যে দুইজন প্রার্থী আছে জামাত এবং বিএনপি, তাদের মধ্যে লড়াইয়ের যে বিষয়টা, সেটা কিন্তু প্রত্যেকের মধ্যে মন মানসিকতা আছে। আমরা কয়েকদিন ধরে দেখছি ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, জামাত ইসলামী চালাচ্ছেন, পাশাপাশি বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাসও চালাচ্ছেন। সবকিছু মিলিয়ে তাদের যে নির্বাচনী প্রচারণা, সেখানে লেভেল প্লেইং ফিল্ড সেটি কিন্তু দৃশ্যমান ছিল। কিন্তু আজকের যে ঘটনা, সেখানে আওয়ামী লীগের যারা এই ধরনের কথা বলছেন, তাদেরও কিন্তু ভালো চোখে দেখছেন না বাংলাদেশের মানুষ। এটি কিন্তু আপনাকে বলেই রাখি যে বাংলাদেশের মানুষের প্রতিবাদ জানাচ্ছে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য ক্ষেত্রে। ওসমান হাদির যে ফেসবুক পেজে বা প্রোফাইল, সেই প্রোফাইলে নিজের যে ছবি দেয়া, সেই ছবিতে কিন্তু বাংলাদেশের অনেক মানুষ সেই ছবি নিজের প্রোফাইলে যুক্ত করেছেন। বলা যায় যে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত আছে, তারা যদি কেউ মিষ্টি বিতরণ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সেই ফাইসালা প্রমাণ হয়ে যাবে যে আসলে এর পিছনে কে কলকাঠি নাড়ছে। মাসুদ, আরেকটি বিষয় আমি যদি বলি যে তফসিল ঘোষণা হচ্ছে গতকাল বৃহস্পতিবার, এরপরই ঢাকা ৮ আসনে একজন গুরুত্বপূর্ণ যিনি প্রার্থী, যিনি জুলাইয়ের যে গণঅভ্যুত্থান সেটির সম্মুখ যোদ্ধা, তার যে নিরাপত্তা বিঘ্নিত হলো, তার যে উপর যে হামলা বা গুলির ঘটনা, এটি আসলে পুরো নির্বাচনী সিস্টেমের যে নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে কিনা? অনেকটাই, প্রায় প্রত্যেকটি আজকে যারা সেখানে গিয়েছেন, তারা প্রত্যেকে একটি বিষয় বলেছেন যে গতকালকে তফসিল ঘোষণা হওয়ার পর আজই কেন এই ঘটনা, এবং তারা একটি বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন যে আসলে নির্বাচনকে ব্যাহত করতে, বানচাল করতে কি এই কার্যক্রমগুলো চালানো হচ্ছে কিনা। এক্স্যাক্টলি, মির্জা ফখরুলও বলছিলেন যে আসলে নির্বাচনকে বানচাল করতে একটি পক্ষ এ ধরনের ষড়যন্ত্র করছে। মাসুদ, আমরা জানি যে এখানে এই হাসপাতালে গত 23 নভেম্বর থেকে হাদির আগে থেকেই ভর্তি আছেন কিন্তু বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার কোনো আপডেট আপনার কাছে আছে কিনা? সর্বশেষ যেটা বলা হচ্ছিল যে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে, ইলেকট্রিক ভেন্টিলেশনে নেওয়া হয়েছে, সেটি নিয়ে যদি একটু বলেন। গতকালকে ডাক্তার শাহাবুদ্দিন, যিনি তার চিকিৎসক, তার স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করে দিয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির। তিনি যেটি বলেছেন যে বেগম খালেদা জিয়া, ডাক্তার শাহাবুদ্দিন যেটি বলেছেন যে তিনি নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি কিন্তু তাকে ইলেকট্রিক ভেন্টিলেশন, অর্থাৎ তারও যে শারীরিক অবস্থা সেটিও অনেকটা গুরুতর, এমনটি আসলে বোঝা যায়। তাছাড়াও ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কিন্তু গত পরশুদিন একটি বিষয় বলেছেন যে বেগম খালেদা জিয়াকে আইসিইউতে রাখা হয়েছে। তো সবকিছু মিলিয়ে তার চিকিৎসা ক্ষেত্রেও বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, বিভিন্ন দেশের যারা চিকিৎসক প্রতিনিধি রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন অনেকেই, এবং তার চিকিৎসা চলছে। বলা হচ্ছে যে তার অবস্থা ভালো হলে তাকে বিদেশে নেওয়া হবে। ধন্যবাদ মাসুদ, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা যেই হাসপাতালটির সামনে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতাল, এবং এই হাসপাতালে এখন দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। একজন বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং অন্যজন হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। দুজনের অবস্থায় অত্যন্ত সংকটাপন্ন। আমরা রয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে। পরবর্তীতে তাদের স্বাস্থ্যের কোনো আপডেট বা চিকিৎসক কিংবা দলের পক্ষ থেকে কোনো ব্রিফিং আসলে আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা নিউজের সঙ্গে থাকুন।